সাধারণ এক কাজের মহিলা নিজের পরিবারের ঋণের বোঝা কমাতে গোপনে শুরু করে মাদক ব্যবসা। এক ভয়ঙ্কর মাদক মাফিয়ার গোডাউন থেকে মাদক চুরি করেই সে তার এই ব্যবসা চালাতে থাকে, আর ধীরে ধীরে হয়ে ওঠে পুরো শহরের মাদক রানী। এবার তো এই মাফিয়ার দল এবং পুলিশ সবাই মিলে তাকে খুঁজতে উঠে পড়ে লাগে। এখন এটাই দেখার পালা যে একজন সাধারণ কাজের মহিলা হয়ে সে কি পারবে এদের সবার সাথে টেক্কা দিয়ে এই মাদকের দুনিয়ায় তার রাজত্ব গড়ে তুলতে। সেটাই দেখব আজকের গল্প গৃহলক্ষ্মীতে। শুরুতেই লক্ষ্মী নামের একটা মেয়ে তার শহর সম্পর্কে বলছিল যে আমার শহরের সবকিছু খুব বেশি সুন্দর ছিল। এই শহরের প্রতিটা অলিগলির নিজের একটা আলাদা কাহিনী ছিল, কিন্তু না জানি কিভাবে বেতালগারকে একটা খারাপ নজর ঘিরে ধরল, যার উপর নজর পড়েছিল বিক্রম কান্ডপালের। এই বিক্রম কান্ডপাল তার বিভিন্ন রকমের বিজনেসের আড়ালে মাদক চক্র চালিয়ে থাকে। তার এই চক্র বিশাল আকারের। তো আমরা এবার এই বিক্রমকে দেখতে পাই যে দুইজন লোককে গুলি করে মেরে ফেলে, আর তার কারণ কেউ একজন তার মাল চুরি করেছে। এখন কে করেছে সেটা তারা বলতে পারছিল না। তাই তো বিক্রমের মাথা খারাপ হয়ে যায়, কারণ তার এত কোটি কোটি টাকার মাল ছিল সেখানে, অর্থাৎ মাদক আর কি। তো সেগুলো না পেয়েই তার মাথা নষ্ট হয়ে যায় যে কার এত বড় সাহস হলো যে তার মাল চুরি করেছে। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় নিউজে বলা হচ্ছে সারা দেশে মাদক ছড়িয়ে পড়ছে, আর সেটা আসছে বেতালগার থেকে। তো এরপরই লক্ষ্মী বলে এই কাহিনী না বেতালগারের আর না বিক্রমের, এই কাহিনী হচ্ছে এক কাজের মহিলার, অর্থাৎ আমার। এবার আমরা সেই লক্ষ্মীকে দেখতে পাই। সে কাজ করেই তার জীবন নির্বাহ করে। তো লক্ষ্মী যেই বাড়িতে কাজ করে সেই বাড়ি থেকে আজ তাকে বের করে দেওয়া হয়েছে। তাকে বলা হয় সে যেন আর কাজে না আসে। লক্ষ্মী তখন আর কি করবে, মন খারাপ করে সে তার বাড়ি ফিরে আসতে থাকে। তবে বাড়িতে এসেই সে এক তুলকালাম কাণ্ড দেখতে পায়। সে দেখতে পায় যে তার ঘরের সব জিনিসপত্র সুরিয়া নামের একজন লোক ফেলে দিচ্ছে, কারণ এই লক্ষ্মীর স্বামী সুরিয়ার থেকে 15 লাখ টাকা ঋণ নিয়েছিল। আসলে এই টাকা দিয়ে তারা একটা বাড়ি নিতে চেয়েছিল কোনো রকমে, কিন্তু সেই টাকাটাও বিল্ডার নিয়ে চলে গেছে। আসলে এসব গরিব মানুষদেরকে সবাই সবসময় ঠকিয়ে আসে, আর তাদের সাথেও ঠিক একই কাজ হয়েছে। তাই তারা সুরিয়াকে তার টাকাটা ফেরতও দিতে পারেনি, আর সেটা কাজেও লাগাতে পারেনি। তবে এখন সে এসেছে তার টাকা ফেরত নিতে। তবে তারা তো টাকা দিতে পারবে না, তাই সে তার বদলে লক্ষ্মীকে আজে বাজে অফার দেয় যে তারা যদি টাকা দিতে না পারে তাহলে এই 15 লাখ টাকার বদলে তাকে 15 দিন তার সাথে রাত কাটাতে হবে। কিন্তু লক্ষ্মী তো এতে কোনোভাবেই রাজি হয় না। তার জন্যই সুরিয়া লক্ষ্মীর স্বামীকে ইচ্ছা মতো মারধর করতে থাকে। তো অবস্থা বেগতিক দেখে লক্ষ্মী পরে সুরিয়ার থেকে 7 দিনের সময় নেয়। সে এই 7 দিনেই 15 লাখ টাকা তাকে দিয়ে দিবে এই বলে তাকে আশ্বস্ত করে। তো তখনই সে লক্ষ্মীর স্বামীকে রেখে সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে এই লক্ষ্মীর স্বামী মিলান হচ্ছে অকর্মণ্য বেকার। সে তেমন কোনো কাজই করে না, সারাক্ষণ মদ গাঁজা খেয়েই তার দিন পার করে। আর এ কারণে লক্ষ্মীকেই কষ্ট করে খেটে খুঁটে সংসার চালাতে হয়। তবে এই মিলানের ভাই হেমন্ত পুলিশের একটা ছোটখাটো পদে কাজ করছে। তাদের বাবাও পুলিশে ছিল, তবে সে মারা যাওয়ার পর তার চাকরিটা তার ভাইকে দিয়ে দেওয়া হয়। কিন্তু এই ব্যাপারটা মিলানের পছন্দ ছিল না যে সে থাকতে তার ছোট ভাইকে চাকরি কেন দিয়ে দেওয়া হয়েছে। যাক, তো আগেই তো বলেছি লক্ষ্মী আর মিলান একটা বিল্ডিং করার জন্য বিল্ডারকে 15 লাখ টাকা দিয়েছিল, কিন্তু সেই বিল্ডার তাদের এই টাকা নিয়ে পালিয়ে যায়। এখন তাদের রয়েছে অর্ধেক তৈরি হয়ে থাকা একটা বিল্ডিং, আর তাদের এই বিল্ডিং এরই নাম ছিল গৃহলক্ষ্মী। আর এর উপর ভিত্তি করেই আজকের এই গল্পের নামও দেয়া হয়েছে গৃহলক্ষ্মী। যাক, তো সেখানে রোজ রোজ এই লক্ষ্মী গিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে। তার বিশ্বাস ছিল একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তো এবার ঠিক সেখানেই একটা গাড়িতে করে আসে বিক্রমের লোকেরা, আর তারা কিছু মাদক রেখে যায় এই বিল্ডিং এর পাশের গুদামে। আর এই সব কিছু লক্ষ্মী লুকিয়ে দেখছিল। তবে এখানে পুলিশ চলে আসবে বলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে তারা যাওয়ার সময়ই ভুলবশত চাবিটা সেখানে পড়ে যায়, আর লক্ষ্মীও কৌতূহলবশত সেই চাবি নিয়ে গুদামে চলে যায়। আর সেখানে গিয়েই সে দেখতে পায় এখানে তো অনেকগুলো বস্তা রাখা। লক্ষ্মীও তখন বস্তাগুলো খুলতে থাকে, কিন্তু সে বুঝতে পারছিল না এগুলো কি। তবে সে এতটুকু বুঝতে পারছিল যে কিছু তো দামি জিনিস হবে এটা। তাই লক্ষ্মী সেখান থেকে একটা বস্তা বাইরে আনে আর কিছুটা ব্যাগে করে বাড়ি নিয়ে আসে। এবার প্রথমে তো লক্ষ্মী মেহেদির মতো হাতে লাগায় সেটা, কিন্তু সেটাতে কোনোই কালার আসে না। তাই সে বলে
তাহলে তো এটা মেহেদিও নয়। পরে এটাকে সে চা বানিয়ে দেখে, কিন্তু এতেও কোনো টেস্ট পায় না। খুবই অদ্ভুত লাগে তার। এরপরে লক্ষ্মী সেটাকে আগুনে পুড়িয়ে দেখে, কিন্তু দেখা যায় কিছুই হচ্ছিল না, শুধু একটা গন্ধই পাচ্ছিল সে, একটা অদ্ভুত গন্ধ। তো লক্ষ্মী তো কিছুতেই বুঝে উঠতে পারে না এই জিনিসটা আসলে কি। সে তো বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট চালিয়ে যায়, তবে কোনোভাবেই কোনো কিছু বের করতে পারে না। তো পরদিনই লক্ষ্মী বাইরে হঠাৎ করেই এই জিনিসের গন্ধ পায়, আর তখন সে দেখে সেখানে কিছু ছেলে মেয়েরা সিগারেটের মতো করে কিছু একটা খাচ্ছে। সেখানে মাচিস নামের একটা ছেলেও ছিল, আর এই ছেলেকে সে আগে থেকেই চেনে। তাকে সে দেবরের মতোই দেখে। তো লক্ষ্মী তাকে জিজ্ঞেস করে, এটা কি? মাচিস বলে, এটা গাঁজা, মাদক, এটা দিয়ে নেশা করতে হয়। লক্ষ্মী তখন অবাক হয়ে বলে, তো এটা খায় কিভাবে, অর্থাৎ তৈরি করে কিভাবে? মাচিস তখন লক্ষ্মীকে সব প্রসেস দেখিয়ে দেয়, আর লক্ষ্মীও তো সেই মতন সেটা খেয়ে দেখে আর সবকিছু বোঝার চেষ্টা করে। অন্যদিকে আমরা হরিয়ানাতে কিছু পুলিশ অফিসারকে দেখতে পাই, যার মধ্যে একজন অফিসারের নাম ছিল তকাশ। তো তকাশকে তার সিনিয়র অফিসার কল করে আর বলে আমেরিকান গাঁজা এখানে এসে পড়েছে, তাই তাকে এক্ষুনি বেতালগাড় যেতে হবে আর সব সিন্ডিকেটকে ধরতে হবে। তকাশ তখন সেখানে 3 জনকে সাথে সাথে গুলি করে মেরে ফেলে আর যেতে যেতে বলে, বেতালগাড় এই জায়গাটা থেকে আমার পিছু এত সহজে ছাড়বে না। অন্যদিকে লক্ষ্মী মাচিসকে নিয়ে আসে সেই গাঁজাগুলো দেখাতে। মাচিস তো সেগুলো খেয়ে বলে, ভাবি এটা তো বিদেশি মাল, এটা তো এখানে পাওয়াই যায় না, বেশ দামি, এটা তো গাঁজার বাপ বলা যায়। লক্ষ্মী তখন বলে, এখন ভেবে দেখ, যদি আমরা এই গাঁজার বাপকে মার্কেটে কেজি করে বিক্রি করি তাহলে কি হবে? এই কথা শুনে মাচিস বলে, বম হবে ভাবি, তবে এখানে তো 1 কেজির দাম পড়বে। দাঁড়াও দাঁড়াও, আমি একটু হিসেব করে দেখছি। লক্ষ্মী তখন বলে, তোলা করে বিক্রি করা হলে তো 1 কেজির দাম 3.5 লাখ হবে। লক্ষ্মীর কাছ থেকে এই কথা শুনে মাচিস তো খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে ভাবি, হিসেবে তো তুমি খুব পাক্কা, তাহলে এই 2 বস্তা গাঁজার দাম কত পড়বে বলো তো? লক্ষ্মী তখন তার হিসাব কষতে থাকে। এরপরে তো হিসেব করেই সে নিচে বসে যায়, কারণ এর দাম অনেক টাকা। এগুলো বিক্রি করলে তারা এত বেশি টাকা পাবে, এটা ভেবেই তো তার অবস্থা খারাপ হয়ে যায়। মাচিস তখন বলে, কি হলো ভাবি, এত চমকে গেলে কেন? কত হয় বলো তো? লক্ষ্মী বলে, 1,75,00,000। চিন্তা করতে পারছিস? এ কথা শুনে মাচিস বলে, তাহলে তো ভাবি এটা বিক্রির ব্যবস্থা করতেই হবে। লক্ষ্মী তখন জিজ্ঞেস করে, কে কিনবে সব মাল? মাচিস তখন তাকে জানায় যে একজন ব্যক্তি আছে আজিনকা নামে, সে এগুলো কিনতে পারে, চলো তার কাছেই যাব। এদিকে তকাশ এসে তার সিনিয়র অফিসারকে বলে, বেতালগাড়কে আমি খুব ভালো করে দেখেছি, এটা হচ্ছে মাদক চক্রের সবচেয়ে বড় জায়গা। এখানে দেশ বিদেশের অনেক ধরনের মাদকের লেনদেন চলে। এখানে বিক্রম মাদক দেশে আনে আর সেগুলোকে বিতরণ করে দেয় সারা দেশে। এখানে রাজা হয়ে কাজ করছে বিক্রম, কিন্তু আসল রাজা তো সে নয়। আসল রাজা তো দুবাইতে বসে আছে, যার নাম কারিম কাজী। তো এবার তকাশের পরিকল্পনা হচ্ছে, সে প্রথমে বিক্রমের সাথীদের ধরবে, তারপর বিক্রমকে ধরবে, আর পরে কারিম কাজীকে বাধ্য করবে ইন্ডিয়া আসতে, কারণ দুবাইতে সে আরাম আয়েশের জীবন যাপন করছে ইন্ডিয়ার মাদক মাফিয়াদের টাকা দিয়েই। তাই তার মাদক বিজনেসে হাত পড়লে তাকে ইন্ডিয়া তো আসতেই হবে নতুন পার্টনার খোঁজার জন্য, আর সেই সুযোগেই তারা কারিম কাজীকে ধরবে। এটাই তার প্ল্যান। এবার তকাশকে ট্রান্সফার করা হয় বেতালগাড়। তো বেতালগাড় এসেই সে শুরু করে তার কাজ। তকাশের পুরো নাম বলরাম, আর তাকে সবাই জানে এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে। সে অপরাধী ধরে জেলে ভরে না, বরং সোজা উপরে পাঠিয়ে দেয়, অর্থাৎ মেরেই ফেলে। তার মনে একটুও দয়া মায়া নেই। তো বলরাম এসে আগে এখানকার সব মাদক রিটেইলারের ইনফরমেশন চায়। তো অন্যদিকে যখন লক্ষ্মী নিজের মাদক চক্র শুরু করছিল, তখন এদিকে এই তকাশ এসে হাজির। এবার এটাই দেখার পালা, লক্ষ্মী তাকে টেক্কা দিয়ে কত দূর যেতে পারে। তো লক্ষ্মী আসে আজ ফ্রেডির সাথে দেখা করতে। তারা আজিনকার কাছ থেকে শুনেই ফ্রেডির কাছে এসেছে। তারা ফ্রেডির সাথে দেখা করতে তো আসে, কিন্তু ফ্রেডি লক্ষ্মীকে বেশ অপমান করে। সে বলে, একজন কাজের মহিলার সাথে ফ্রেডি কোনো ডিল করবে না। লক্ষ্মী তখন বলে, আপনি একবার আমাদের মালগুলো দেখে তো নিন, পছন্দ না হলে আমরা চলে যাব, তবে না দেখেই এমন করবেন না। ফ্রেডি তাও কোনো কথাই শোনে না আর তাদেরকে বের হতে বলে। মাচিস তখন লক্ষ্মীকে বলে, ভাবি এবার আমরা কি করব? লক্ষ্মী তখন বলে, যখন কেউ আমাদের সাহায্য করছেই না, আমরা এখন নিজেরাই বিক্রি করব।
তো পরে লক্ষ্মী আসে গৃহলক্ষ্মীতে, সেখানেই সে 2 বস্তা মাল নিয়ে বসে পড়ে। তখন মাচিস বলে, ভাবি একটা ব্র্যান্ড নেম দিতে হবে তো, নাহলে কিভাবে বিক্রি করবে? লক্ষ্মী তখন বলে, হ্যাঁ বল তো কি দেওয়া যায়। মাচিস তখন বলতে থাকে, রানী চাপ পার্পল দিয়ে দেই। তো তারপরে লক্ষ্মী সব মাদকগুলো প্যাকেট করে আর লোকালি সেলিং করতে থাকে। কিছু মাল আজিনকাকেও দিয়ে দেয় বিক্রি করার জন্য। আজিনকা আজ রেশমা নামের একজনের কাছে মাল বিক্রি করে, আর এই রেশমা সেই মাল দিয়ে দেয় বিক্রমের পার্টনারকে। সে তো এটা খেয়েই বুঝতে পারে এটাই সেই মাল যা চুরি হয়েছে, তাই সে সাথে সাথে বিক্রমকেই মালটা দেখায় আর বলে, এটা আজিনকা বিক্রি করছে, চলো এক্ষুনি তার সাথে দেখা করা যাক। সেখানে তখন উপস্থিত ছিল ফ্রেডিও। সে তো মালটা দেখেই বুঝতে পারে এটা সেই রানীর কাজ যে তার কাছে এসেছিল। অর্থাৎ লক্ষ্মী তাদের সবার কাছে নিজের ছদ্মনাম রানী বলেছে। তো এরপরই ফ্রেডি মাদক দুনিয়ার রানী অর্থাৎ লক্ষ্মীকে ডাকে আর বলে, এই যে মাল তোমরা চুরি করেছ সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মাদক মাফিয়া বিক্রমের। সে তোমাদেরকে একবার খুঁজে পেলে একেবারে প্রাণে শেষ করে দিবে। তবে যদি তোমরা চাও আমি তোমাদেরকে বাঁচাতে পারবো, তাই এই মাদকগুলো আমাকে দিয়ে দাও। লক্ষ্মী বলে, কেন? যাতে করে আপনি একা বিজনেস করতে পারেন। ফ্রেডি বলে, হ্যাঁ একা করব বলেই তো। লক্ষ্মী তখন বলে, না আমি মাল তখনই দিব যখন আপনি সেগুলো কিনে নিবেন, ফ্রিতে তো আমি মাল দিব না। ফ্রেডি তখন বন্দুক বের করে আর বলে, মাল তো তোমাদেরকে গুলি দিয়েও বের করতে পারবো। লক্ষ্মী তখন বলে, দেখো আমাদেরকে মেরে ফেললে তুমি মাল পাবে না, তাই খামোখা আমাদের মেরে ভুল করার দরকার নেই। আর চারদিকে এখন রানীর মালের জন্য মানুষ পাগল হয়ে আছে, তাই তোমাকে অফার দিচ্ছি, চলো একসাথে বিজনেস করি, তাহলে দুজনেরই লাভ। বুঝুন একজন কাজের মেয়ের মাথায় কত তীক্ষ্ণ বুদ্ধি। যাক, তো তারপরই ফ্রেডি অনেক ভেবেচিন্তে রাজি হয় তাদের থেকে মাল কেনার জন্য। এবার এখান থেকে লক্ষ্মী চলে আসে সুরিয়ার কাছে, যেখানে বিক্রম মারছিল আজিনকাকে। বিক্রম তাকে জিজ্ঞেস করছিল, এই রানীটাকে? আজিনকা বলে, রানী মহিলা নয়, বরং তার আসল নাম ডিনো। সে আসলে ইচ্ছে করেই মিথ্যা বলে যাতে রানীকে কেউ ধরতে না পারে। বিক্রম তখন বলে, এই ডিনোটা আবার কে? আজিনকা বলে, আমি জানি না সত্যিটা, সে অনেক সময় অনেক মহিলাদের দিয়ে মাল পাঠাতো, আমি শুধু বিক্রি করেছি। তো লক্ষ্মী আজিনকাকে আগে থেকেই বলেছিল যে যদি কোনো সময় সে ধরা পড়ে তাহলে যেন ডিনোর নাম বলে। তো এবার লক্ষ্মীকে দেখে বিক্রম বলে, এটাকে? সুরিয়া তখন বলতে থাকে, কাজের মহিলা, আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল। বিক্রম তো তখন আজিনকাকে মারতেই যাবে, তখনই লক্ষ্মী বলে ওঠে, আমি জানি ডিনোকে আর সে কোথায় আছে। তারপরই লক্ষ্মী তাকে নিয়ে আসে তার মায়ের সাথে দেখা করানোর জন্য, যার ছেলেই ছিল ডিনো। এবার ডিনো আসলে বেঁচে আছে না মারা গিয়েছে সেটা তো কেউই জানে না, আর তার মাও এরকম পাগলের মতোই হয়ে থাকে আর বারবার ডিনো ডিনো করে। তো এবার সুরিয়া এসে হুমকি ধামকি দেয় যেন ডিনোর ব্যাপারে সে সব জলদি বলে দেয়, আর তার লোকদেরকে বলে চারদিকে নজর রাখতে। তো আজ লক্ষ্মী সুরিয়াকে তার অর্ধেক টাকা দেয়। এটা দেখে তো সুরিয়ার একটু সন্দেহই হয়, কারণ সে কোথা থেকে এতগুলো টাকা পেল। সুরিয়া যাওয়ার পরই লক্ষ্মী কল করে ফ্রেডিকে আর তাকে বলে, আমি তাড়াতাড়ি সম্পূর্ণ মাল বিক্রি করতে চাই, কারণ বিক্রমের লোকজন আমার পরিবার পর্যন্ত চলে এসেছে, তাই যত টাকাই হোক আমি বিক্রি করে দিব আর এই ঝামেলা থেকে বের হব। ফ্রেডি বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। পরদিনই ফ্রেডিকে খুঁজতে বালরাম তার আস্তানায় আসছিল, আর ফ্রেডি একজনের সাথে কথা বলে ডিল ফাইনাল করে। তখন পরে সে কল করে লক্ষ্মীকে আর বলে, ডিল হয়ে গেছে, মাল রেডি তো? লক্ষ্মী বলে, হ্যাঁ সব রেডি, কবে আসবো? ফ্রেডি তখন বলে, তাহলে আমি লোকেশন আর সময় বলে দিচ্ছি। তো এইসব বলা শেষেই সেখানে এসে হাজির হয় বালরাম আর তার পুরো ফোর্স। এবার তো সে ফ্রেডিকে ধরে আনে পুলিশ স্টেশনে, তাই তাকে ছাড়ানোর জন্য সেখানে চলে আসে বিক্রম। বিক্রম এসেই তো তার হুমকি ধামকি শুরু করে দেয় আর বলতে থাকে, এখানকার জজও আমার আদেশ মেনে চলে, তাই তুমি তো সামান্য অফিসার, তাকে ছেড়ে দাও, সে আমার লোক, বুঝতে পারলে? বালরাম তখন বলে, আইনকে নিয়ে তোমার যে ভুল ধারণা আছে না, সেটা আমি ঠিক করে ছাড়বো আর তোমার আসল রূপও সবার সামনে নিয়ে আসবো। তারপর তোমার যে বেআইনি বাবা আছে দুবাইতে, তাকেও ধরে ইন্ডিয়ায় নামাবো। বিক্রম তখন বলে, না না, তার নাম নিও না, কারণ তার নাম নিলে সে কিন্তু মানুষের স্বপ্নে আসে, আর তুমি হচ্ছে ওই বেতালগাড়ের ট্যুরিস্টের মতো, বুঝলে? তো জানোই তো ট্যুরিস্টদের সাথে হঠাৎ করেই দুর্ঘটনা ঘটতে পারে, তাই একটু সাবধানে চলাফেরা করো, কেমন? তো এসব বলার পর বলরাম বুঝতে পারে তাকে সে হুমকি দিচ্ছে প্রাণে শেষ করার। যাক, তো এরপরে বিক্রম ফ্রেডিকে ছাড়িয়ে নিয়ে যায়।
অন্যদিকে লক্ষ্মী তার কাজে লেগে পড়ে মাচিসকে নিয়ে। এই মাচিস আবার তলে তলে লক্ষ্মীকে পছন্দ করে। মানে সে মুখে লক্ষ্মীকে ভাবি ভাবি বললেও তার শখ কিন্তু অনেক আছে। তবে লক্ষ্মী আবার তার কোনো কথা তেমন বিশেষ পাত্তাই দেয় না। সে তার কাজ নিয়েই খুব টেনশনে আছে আর ব্যস্তও আছে, তাই কোনো দিকে পাত্তা দেওয়ার সময়ও তার নেই। এদিকে ফ্রেডিকে সুরিয়া বলে, এমনিতেই মার্কেটে রানী আসাতে আমাদের গোলাপ ব্র্যান্ডের লসের দিন যাচ্ছে, তার উপর এই বলরামেরও নজর আমাদের উপর। তো তখনই লক্ষ্মী একের পর এক কল করে ফ্রেডিকে। সুরিয়া বলে, কে কল করছে, কল ধর। ফ্রেডি তখন বলে, আরে ভাই কেউ না, হয়তো কোনো পাগল হবে, মালের জন্য মেসেজ করছে। তো সে কোনো মতে এখানে ম্যানেজ করে চলে আসে লক্ষ্মীর কাছে। লক্ষ্মী তো তার মাল নিয়ে অপেক্ষা করছিল। এবার ফ্রেডি গাড়ি করে যেহেতু আসছিল, তাই তার সাথে সুরিয়াও আসে। সুরিয়া তো লক্ষ্মীকে দেখেই বলে, আরে কি ব্যাপার, তুমিও গাঁজা খাও নাকি? বাহ, খুব সারপ্রাইজড হলাম দেখে। লক্ষ্মী বলে, হ্যাঁ আমি সেটা নিতেই এসেছি। ফ্রেডিও তখন অভিনয় করে বলে, এই টাকা দাও আর মাল নিয়ে যাও। পরে সেখানে বস্তা থেকে সুরিয়া বলতে থাকে, এটা কিসের বস্তা? লক্ষ্মী জানায়, এটাতে পুরাতন কাপড় আছে। সুরিয়া তখন বলে, আচ্ছা তাই নাকি, কাপড় আছে? তো দেখাও দেখি কেমন কাপড় আছে। লক্ষ্মী তখন তাকে আটকে বলে, লেডিস কাপড় আছে, এগুলো দেখানো যাবে না। সুরিয়া বলে, ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তো চলো আমি তোমাকে আজ বাড়ি পৌঁছে দিচ্ছি। লক্ষ্মী বলে, না না, আমি একাই যেতে পারবো, আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার। কিন্তু সুরিয়া তাকে জোর করেই গাড়িতে উঠতে বলে। পরে সে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তো আজ সুরিয়ার জন্য ফ্রেডি মালগুলো নিতে পারেনি, আর লক্ষ্মীও এগুলো বিক্রি করে মুক্ত হতে পারেনি। এবার যেহেতু লক্ষ্মী বাড়ি পৌঁছে গিয়েছে, তাই লক্ষ্মী সেগুলো কোথায় লুকিয়ে রাখবে সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। তবে সেখানে মিলান এসে তাকে দেখে নেয়। মিলানের মা বলে, দেখলি তোর বউ দিন দুপুরে ছেলেদের নিয়ে ঘুরে আসছে, আমি বলেছিলাম সে কিছু একটা উল্টোপাল্টা কাজ করছে, এখন নিজেই দেখে নে। মিলান বলে, মা তুমি ঘরে যাও তো, আমি কথা বলছি। সে এরপর লক্ষ্মীকে বলে, তুমি কোথায় ছিলে আর কি করছিলে বলো? লক্ষ্মী বলে, টাকা ফেরত দিয়ে এসেছি। এটা শুনে মিলান বলে, তো টাকা কোথায় পেলে তুমি? লক্ষ্মী জানায়, বলেছি তো আমি আর মাচিস একটা নতুন ব্যবসা করছি, সেটারই টাকা পেয়েছিলাম, সেখান থেকেই দিয়ে এসেছি। এসব শুনে মিলান বলে, তাহলে টাকাগুলো আমাকে দিলে না কেন? লক্ষ্মী বলে, কেন, তোমাকে কেন দিব? সুরিয়ার কাছ থেকে যেই টাকা এনেছিলে সেগুলো কি দিতে হবে না? ও তোমার কি, তোমার তো কিছুই না। কিন্তু তোমার স্ত্রীকে সুরিয়া এসে আজে বাজে কথা বলে, খারাপ প্রস্তাব দেয়, তাতে তো তোমার বিন্দু মাত্র লজ্জা হয় না। তুমি তো তোমার মদের গ্লাসেই ডুবে থাকো, আর টাকা দিলেও তুমি কি করতে? সেগুলো দিয়ে তো মদ কিনে পানিতে মিশিয়ে খেয়ে নিতে, আর আমরা ধারেই ডুবে থাকতাম। মিলান তখন বলে, আমি কিছুই করি না, তাহলে ঘরে খাবার কে আনে? লক্ষ্মী বলে, সবাই জানে কে আনে, হেমন্ত আনে এই সব কিছু, তাই তোমার ভাইয়ের সাথে নিজেকে তুলনা করতে যেও না, কারণ তুমি তার মতো কখনো হতেও পারবে না। আর তুমি যে তার চাকরিটা নিয়ে হিংসা করো, সে চাকরি তো তুমি পেতেও না, পেলেও খুব নিচু পোস্টে পেতে, কারণ তুমি খুব বেশি দূর পড়াশোনা করনি। তাই খামোখা নিজের ভাইকে হিংসে করা বন্ধ করো। তো এখানে এই দুজনের মধ্যে খুব ঝগড়া হয়, যার এক পর্যায়ে মিলান লক্ষ্মীকে থাপ্পড় দিয়ে চলে যায়। তো পরদিনই মিলান পুলিশ স্টেশনে আসে। মানে সে তার ভাইয়ের পুলিশ স্টেশনেই চা দেওয়ার লোক হিসেবে কাজ করে, তাই আজ মিলান তার ভাইকেও এক কাপ চা দিয়ে যায়। মানে সে রিয়েলাইজ করেছে তার ভাইয়ের প্রতি সে অন্যায় করছে, সে তাকে এতদিন খামোখাই অপছন্দ করত। যাক, তো আজ আবার বলরাম সবাইকে বলে, বিক্রমের যতগুলো গ্যাং আছে সবগুলোকে ধরবো, আর তার যত জায়গায় কাজ চলছে সবখানেই আমরা তল্লাশি চালিয়ে যাব। তো এবার সেই মতনই সে আর হেমন্ত মিলে অনেকগুলো লোককে ধরে আনে। অন্যদিকে লক্ষ্মীকে তার শাশুড়ি খুব আজে বাজে কথা বলে অপমান করছিল, তাই সে আজ তার শাশুড়ির রুটিতে তার মাদক মিশিয়ে দেয়, যা পেয়ে তার শাশুড়ি পাগলের মতো খাওয়া শুরু করে। এদিকে সুরিয়া বিক্রমকে বলে, ভাই আমাদের অনেক লোক ধরা পড়েছে, উকিল বলছে সময় লাগবে তাদেরকে বের করতে। বিক্রম তখন গালি দিয়ে বলে, আরে এই বলরামের সমস্যাটা কি? আচ্ছা শোন, কিছুদিনের জন্য ব্যবসা ডাউন করে দে আর গোডাউনে সিকিউরিটি বাড়িয়ে দে। অন্যদিকে লক্ষ্মীর শাশুড়ি নেশা করে তো এখন একাধারে লক্ষ্মীর গুণগান করছিল, সে তো তার সুনাম করতেই থাকে। এইসব দেখে মিলান বলে, লক্ষ্মী তুই কি মায়ের উপর কালো জাদু করেছিস নাকি? মা কিভাবে এত সুন্দরভাবে কথা বলছে? লক্ষ্মী তখন কিছুই বলে না। তারপরই লক্ষ্মীকে ফ্রেডি কল করে আর বলে, পোদ্দার নামের একজন ক্লায়েন্ট আছে যে সব মাল একসাথে কিনতে রাজি, আমি ঠিকানা বলছি, তুমি একা চলে যেও। লক্ষ্মী বলে, কেন, তুমি আসবে না? ফ্রেডি বলে, না, কারণ আমার উপর পুলিশের নজর আছে, তাই এই কাজ তোমাকে একাই সামলাতে হবে। তো তারপরই লক্ষ্মী মাচিসের হেল্প নিয়ে সেখানে পৌঁছে যায়। এদিকে হেমন্ত বাইরে আসে সিগারেট খেতে।
সেখানে মিলানও ছিল। মিলান বলে, যাস না, আমি জানি তুই এখানে রাতে লুকিয়ে আসিস সিগারেট খেতে। হেমান্ত তখন বলে, তুমি কিভাবে জানো? মিলান বলে, সবাই ভাবে আমি বোকা, কিন্তু আমি বোকা না। আমি সব দেখি, কিন্তু চুপ থাকতে পছন্দ করি। আয় আমার পাশে বস। পরে হেমন্ত ভয়ে ভয়ে তার পাশে গিয়ে বসে। এদিকে লক্ষ্মী পোদ্দার হাউসে আসে আর মালগুলো নিয়ে ভেতরে যায়। পোদ্দার তো খুব সুন্দর করে তাকে নিজের ঘরের ভেতর আসতে বলে আর তাকে অনেক কিছু খাওয়ার অফারও করে। তারপরে লক্ষ্মীকে বসিয়ে সে ভেতরে যায় কিছু একটা করতে। অন্যদিকে মিলান হেমন্তকে বলে, আমি সবসময় এটাই ভাবতাম এই বাড়িতে যা আছে তার মধ্যে সবচেয়ে প্রথম অধিকার আমার হবে, কারণ আমি বড়। আর এই সবের চক্করে পড়ে আমি তোর থেকে অনেক কিছুই ছিনিয়ে নিয়েছি, আর তুই সব সময় সেগুলো চুপচাপ আমাকে দিয়ে দিতি। যখন বাবার চাকরির কথা হলো তখন সেটা আমি পাইনি। আমি ভেবেছিলাম এটাতে আমার অধিকার আছে। পরে যখন সেটা আমি পাইনি, আমি ভেঙে পড়ি। আমার বড় হওয়ার ইচ্ছার মধ্যে আঘাত লাগে। হেমন্ত বলে, ভাইয়া তুমি এভাবে বলছো কেন? আমার যা আছে তা তো তোমারই। মিলান তখন বলে, হ্যাঁ ঠিক এই কাজটাই তো আমি করতে পারি না। আমার যা আছে তা তোর, সেটা আমি ভাবতেই পারি না। আমি আসলে খুব বেশি স্বার্থপর। আমি জীবনে হেরে গিয়েছি রে। হেমন্ত তখন বলে, তুমি এভাবে কেন বলছো ভাইয়া? কি হয়েছে বলো? মিলান তখন বলে, তোর ভাবিকে আমি কোনো খুশিই দিতে পারিনি। তাকে আজ পর্যন্ত শুধু কষ্টই দিয়ে গেছি। হেমন্ত তখন বলতে থাকে, ভাবির সাথে কি তোমার ঝগড়া হয়েছে? এদিকে পোদ্দারকে লক্ষ্মী বলে, আপনার বাড়িটা খুব সুন্দর। সে বলে, থ্যাঙ্কস। লক্ষ্মী তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কি কাজ করেন? সে জানায়, আপনি যে কাজ করেন সেটাই, তবে পার্থক্য হচ্ছে আপনি সাপ্লাই করেন লোকাল লোকদেরকে আর আমি করি বলিউড সেলিব্রিটিদেরকে। লক্ষ্মী তখন বলতে থাকে, আমি কি আপনার বাড়িটা দেখতে পারি? সে বলে, হ্যাঁ চলুন, দেখাচ্ছি। অন্যদিকে মিলান বলতে থাকে, ভাই এই যে গরিব মানুষের জীবন হয় না, এরা এই গরিব অবস্থান থেকে বেরিয়ে আসতে আসতে অনেক কিছু হারিয়ে ফেলে। আর আমার মনে হচ্ছে লক্ষ্মীর উপর আমি বেশি দায়িত্ব দিয়ে ফেলেছি, আর সে আমাদের বাড়ির সমস্যা দূর করতে করতে কোনো ভুল রাস্তায় চলে গেছে। হেমন্ত এটা শুনে বলে, কি করছে ভাবি? মিলান বলে, জানি না রে, তবে এমন কোনো রাস্তায় গিয়েছে যেই রাস্তা তার জন্য ঠিক নয়। সে না কোনো একটা বিপদের মধ্যেই আছে। তো লক্ষ্মীকে এদিকে পোদ্দার বাড়ি দেখায়, আর লক্ষ্মী তো তখন ভাবে যে স্বপ্ন লক্ষ্মী পূরণ করতে পারেনি, সেই স্বপ্ন সে মাদকের দুনিয়ায় রানী হয়ে পূরণ করবে। তো পোদ্দারের থেকে টাকার ব্যাগ নিয়ে সে সেখান থেকে চলে আসে। আর যেতে যেতেই সে মাচিসকে বলে, আমি খুব বড় বিজনেস শুরু করব, কারণ আমার এখন টাকা চাই, আরো আরো অনেক টাকা চাই, যা দিয়ে পোদ্দারদের মতন আমি একটা বড় বাড়িতে থাকতে পারবো। এসব শুনে মাচিস বলে, কিন্তু ভাবি বিজনেস করতে তো আরো মাদক লাগবে, তবে আমরা তো সবগুলোই বিক্রি করে দিয়েছি, আর পাবো কোথায়? রানী তখন বলে, আমি ভেবে রেখেছি কোথায় পাবো, চল সেখানে। এবার রানী সেই গুদাম ঘরে আসে চুরি করতে, তবে তার পেছনে পড়ে যায় গুন্ডা। সেগুলোকে মারতে মারতে পালাচ্ছিল লক্ষ্মী, তবে সেখানেই তাকে বাঁচায় হেমন্ত। হেমন্ত তখন লক্ষ্মীকে এখানে এইভাবে দেখে বলে, এই সব কি ভাবি? তুমি কবে থেকে গাজার ধান্দায় পড়লে? তুমি জানো নিজেকে কত বড় সমস্যার মধ্যে ফেলেছো? তোমার আগে বিক্রম আছে আর পেছনে প্রকাশের গুলি, তোমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে এরা। লক্ষ্মী তখন বলে, হ্যাঁ তো মারুক, আমি এমনিতেও বেঁচে আছি নাকি? আমাদের মতো যারা লোকের ঘরে ঘরে কাজ করে তাদের কোনো জীবন হয় না। আমরা মালিকের ঘরের সবকিছু করি, তাদের জন্য রান্না করি, কিন্তু আমরা না খেয়ে থাকি। তাদের দামি দামি কাপড় ধুয়ে দিই, তবে আমরা ছেঁড়া কাপড় পরি। আর আমি আমার এই গরিব জীবন চাই না। যখন আমার বাচ্চা দুনিয়ায় আসবে তখন আমি তাকে গরিব জীবন দিতে চাই না, তাকে আমি খুব সুন্দর করে বড় করতে চাই। সেজন্যই তো আমি এই সুযোগ হাতছাড়া করব না। আমি আমার বাচ্চাকে তার বাবার মতো পিয়ন বা তোমার মতো কনস্টেবল বানিয়ে রাখবো না। এসব শুনে হেমন্ত বলে, আমি এখন এই টাকাগুলো রাখবো, আর তোমার নিরাপত্তার জন্য ভাইয়াকেও সব জানাবো। লক্ষ্মী তখন বলে, যা করার করো, কিন্তু মনে রাখবে এই রানী ততদিন পর্যন্ত মাঠে থাকবে যতদিন না সে ধরা পড়বে। এবার বাকিটা তুমি ভেবে দেখো কি করবে। তো রাতের বেলা হেমন্ত ঘুমাতে পারছিল না, তার মাথায় বারবার লক্ষ্মীর বলা কথাগুলো আসছিল। পরদিনে সূর্যা আর বিক্রমকে তার লোকেরা বলে, ভাই কাল রাতে একটা মহিলা এসেছিল মাল চুরি করতে, তার মুখ ঢাকা ছিল তাই দেখতে পারিনি কে সে। সূর্যা বলে, আমার মনে হচ্ছে এটা সেই ডিনোরই কেউ হবে, সে মহিলা দিয়ে আমাদের মাল চুরি করাতে চাইছে। বিক্রম বলে, তাহলে সেই ডিনো এখনো ধরা পড়লো না কেন? 24 ঘন্টার মধ্যে আমি ডিনোকে আমার সামনে চাই, মনে থাকে যেন, 24 ঘন্টা। এদিকে হেমন্ত মিলানকে বারে এসে বলে যে, ভাই চলো কিছু কথা আছে তোমার সাথে। তখনই সেখানে সূর্যা আসে আর এসেই বলে, এই মিলান টেবিল পরিষ্কার কর, কে যেন বমি করে গেছে।
হেমন্ত তখন বলে, ভাই তুমি কেন এইসব কাজ করবে? সুরিয়া বলে, কেন করব না? সে আমার থেকে কত টাকা নিয়েছে জানিস? হেমন্ত বলে, হ্যাঁ জানি। তাই বলে আমার ভাই এইসব কাজ করবে না? সুরিয়া তখন বলতে থাকে, 100 বার করবে। এই মিলান, তুই এই কাজ করলে তোর 2 দিনের মদ ফ্রি যা। হেমন্ত তখন বলে, ভাই টাকা দিয়ে খাবে, তাও এইসব করবে না? মিলান সে সময় বলতে থাকে, টাকা কোথায় পাবো? তোর কাছে আছে, তুই দিবি? তাহলে আমি কিভাবে পাবো? আমার কাছেও তো নেই। এই কথা বলে মিলান পরিষ্কার করতে শুরু করে। তো আজ হেমন্ত বুঝতে পারে এই পৃথিবীতে টাকার আগে কিছুই নেই। তাই সে দৌড়ে ঘরে চলে আসে, আর ওই ব্যাগের থেকে টাকা নিয়ে আবারও চলে আসে বারে, আর সুরিয়াকে তার পাওনা টাকা ফেরত দিয়ে তার ভাইকে নিয়ে বাড়িতে ফেরত আসে। রাতে লক্ষ্মী হেমন্তকে বলে, চলো খেয়ে নাও কিছু। হেমন্ত বলে, খিদে নেই। লক্ষ্মী তখন বলে, খিদে নেই মানে? রাগ তো আমার উপর, তাহলে খাবারের উপর কেন দেখাচ্ছ? হেমন্ত তখন বলে, ভাবি আমি ভেবেছিলাম সারা জীবন সততার সাথে ডিউটি করব, তাহলে জীবনের কোনো এক সময় তো মেডেল পাবো, আর মানুষ আমাকে একটু সম্মানও দিবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। এই দুনিয়ায় সম্মানের পেছনে টাকাই থাকে, আর আমারও এখন টাকাই চাই ভাবি। লক্ষ্মী বলে, আমি বুঝতে পারছি না কি বলছো তুমি। হেমন্ত তখন বলে, ভাবি বাবা আজীবন কাজ করেছেন, কিন্তু 1 টাকাও জমা করতে পারেননি। আর আজ দেখো আমরা এই গরিবের জীবন পেয়েছি, কিন্তু তুমি এই কয়েকদিনেই লাখ লাখ টাকা পেয়েছো, তাই আমি তোমার এই কাজে হেল্প করব। লক্ষ্মী বলে, না এটা সম্ভব না, কারণ এই কাজে পদে পদে বিপদ আছে। হেমন্ত বলে, ভাবি আমি তোমাকে বিক্রম আর বলরামের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবো, তাই তোমার এই কাজে একজন পুলিশ দরকার, ভেবে দেখো। লক্ষ্মী তখন বলে, আচ্ছা শোনো, আমার কাছে যত মাল ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে, তাই আমার বিজনেস চালিয়ে যেতে হলে মাল লাগবে, কিন্তু কোথা থেকে পাবো বুঝতে পারছি না। হেমন্ত তখন বলে, একটা উপায় আছে যেখানে আমরা ফ্রিতে মাল পাবো। লক্ষ্মী তখন জিজ্ঞেস করে, কোথায়? হেমন্ত জানায়, আমাদের পুলিশ স্টেশনে, অর্থাৎ এভিডেন্স রুমে। মানে আমরা যতগুলো রেইড করেছি বিক্রমকে, সেখানে পাওয়া সমস্ত মাল আমরা ওই রুমেই রাখি, তবে কেস চলতে থাকে, আর এই মালগুলো এখানে থেকে থেকে নষ্ট হতে থাকে, যে জন্য আমরা চাইলে ওখান থেকে মাল বের করে কাজ করতে পারি, তবে সেটার চাবি ভাইয়ার কাছে থাকে। এবার চাবি কিভাবে পাবো? লক্ষ্মী বলে, চাবির ব্যবস্থা আমি করে ফেলবো। তো পরদিনই দেখা যায় লক্ষ্মী খুব কৌশলে মিলানের কাছ থেকে চাবির ছাপ নিয়ে নেয়। তারপর হেমন্ত চাবি বানিয়ে আনে, আর লক্ষ্মী মেথি পাতা শুকিয়ে প্যাকেট করে, যাতে করে এভিডেন্স রুমে আসল মাদক সরিয়ে তার জায়গায় মেথি পাতা রাখতে পারে। লক্ষ্মী বলে, এই 4 কেজি মাদক তো শেষ হয়ে যাবে 4-5 দিনেই, আমাদের অনেক মাল চাই, কোথায় পাবো পরে গিয়ে? হেমন্ত তখন বলে, দেখো ভাবি, আমরা এবার থেকে যতবার বিক্রমকে রেইড দিব ততবারই মাল পাবো, আর আমি তোমার থেকে বিক্রমের ইনফরমেশন নিব, পরে সেগুলো বলরামকে বলবো, আর বলরাম রেইড দিবে এবং ঘুরে ফিরে মাল আমরাই পাবো। লক্ষ্মী বলে, বাহ, খুব মারাত্মক বুদ্ধি এটা। তার মানে আমরা ফ্রিতে মাল বিক্রি করব, যেখানে কোনো খরচ থাকবে না, শুধুমাত্র মুনাফাই মুনাফা। হেমন্ত বলে, হ্যাঁ ভাবি, একদম ঠিক বলেছ। তো তারপর থেকে ফ্রেডি ইনফরমেশন দিত লক্ষ্মীকে যে কোথায় কখন কারা মাল বিক্রি করছে, আর সেই ইনফরমেশন লক্ষ্মী দিত হেমন্তকে, আর হেমন্ত দিত বলরামকে। পরে বলরাম সেগুলোকে ধরত এবং সেই এভিডেন্স রুম থেকে সেগুলো চুরি করত হেমন্ত। এবার এভাবেই হেমন্ত, ফ্রেডি, মাচিস আর লক্ষ্মীর বিজনেস ভালোই চলতে থাকে। এক রাতে বলরাম দেখে হেমন্ত এভিডেন্স রুম থেকে আসছে। বলরাম তখন বলে, তুমি এখানে কি করছো? হেমন্ত বলে, ও আমি আসলে ইনচার্জের কথায় কিছু এভিডেন্স রাখতে এসেছিলাম। বলরাম তখন বলে, ইনচার্জের কথায়? কিন্তু শিফট তো শেষ তোমার, তাই না? তাহলে? হেমন্ত তখন বলে, হ্যাঁ স্যার, আমি তো এখন চলেই যাচ্ছি। তো এবার হেমন্ত যাওয়ার পরই বলরামের তার উপর কিছুটা সন্দেহ হতে থাকে। পরদিনই মাচিস কল করে লক্ষ্মীকে আর জানায় বিক্রমের লোকেরা ডিনোকে খুঁজে নিয়েছে আর তাকে তার বাড়ি নিয়ে গেছে। লক্ষ্মী তখন হেমন্তকে বলে, ডিনো ধরা পড়েছে, আর সে আমার চক্করে খামোখাই মারা যাবে, এখন তাকে যে করেই হোক বাঁচাতে হবে। হেমন্ত তখন কল করে বলরামকে আর বলে, স্যার আমি জানতে পেরেছি বিক্রমের ওয়্যার হাউস কোথায় আছে। তো হেমন্তরা সেখানে রেড দিতে যায়, আর এইসব শুনে বাড়ি থেকে বেরিয়ে যায় বিক্রম। তখনই সেটার সুযোগ নিয়ে লক্ষ্মী আর মাচিস যায় ভেতরে ডিনোকে বাঁচাতে, কিন্তু তারা গিয়ে দেখে ইতিমধ্যেই ডিনোকে গুলি করা হয়ে গেছে। মাচিস তো তখন খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তারা তো ডিনোকে সত্যি সত্যি মেরে দিয়েছে ভাবি। এদিকে বিক্রম এসে বলরামকে বলে, এই তুমি কার মালে হাত দিয়েছো জানো? বলরাম বলে, না জানি না, তুই বল কার। কি হলো, তুই কি নামও বলতে পারছিস না? আমি হেল্প করব। বিক্রম বলে, অনেক হয়েছে, বেশি বাড়াবাড়ি করিস না। বলরাম তখন বলে, আমি তোকে যেদিন ধরবো সেদিন মারতে মারতে লাল করে ছাড়বো, এরপর তোর ওই দুবাইয়ের বাবাকেও ধরবো,
আর এরপর কি করব সেটা তো তোর আইডিয়াও নেই। তো এরপরই তার সমস্ত মাল নিয়ে বালরাম চলে যায়। বিক্রমকে তখন কল করে কারিম কাজী, আর হয়তো সে ইন্ডিয়া আসছে। এদিকে পুলিশ স্টেশনে এভিডেন্স রুমে আগুন লেগে যায়। বালরাম তখন হেমন্তকে বলে, বিক্রমের সব মাল শেষ? হেমন্ত বলে, হ্যাঁ স্যার, সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে লক্ষ্মীকে মিলান এসে বলে সে কুরিয়ার অফিসে জব পেয়েছে, তাই তাকে আর মানুষের ঘরে ঘরে কাজ করতে হবে না। লক্ষ্মী তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এদিকে টিভিতে নিউজ দেখানো হচ্ছিল বিদেশি মাদক মুম্বাইয়ে সেল হচ্ছে, আর এই সব আসছে বেতালঘাট থেকেই। সুরিয়া তখন বিক্রমকে বলে, এইসব তো পোদ্দারেরই কাজ হবে। বিক্রম বলে, তাহলে সেই আমার মাল চুরি করে বিজনেস করছে, তাহলে পুলিশ যাওয়ার আগেই আগে তাকে গিয়ে ধর। অন্যদিকে পুলিশ স্টেশনে একজন অফিসার বালরামকে মোবাইলে কিছু একটা দেখায়, যা দেখার পরই বালরাম খুবই রেগে যায় আর বলে, তাহলে নিজের ঘরে চোর লুকিয়ে আছে। এবার সেই কথার মাধ্যমে কি বুঝিয়েছে তা তো আমরা পরেই জানতে পারবো। এবার আমরা মুম্বাইয়ের দৃশ্য দেখতে পাই। সেখানে বিক্রম তার লোক সেলিমকে পাঠায়। সেলিম তো পোদ্দারকে ধরে বেশ মারধর করে আর ভিডিও কলে বসায়। বিক্রম তখন বলতে থাকে, আমার সময় হলো না মুম্বাই আসার, তাই সেলিমকে পাঠিয়েছি। পোদ্দার বলে, আরে ভাই, এটা কাকে পাঠিয়েছ? সে এসেই তো আমাকে মারতে শুরু করেছে, দেখো রক্ত বের করে ফেলেছে। আমাকে প্রশ্ন করলে তো আমি সব বলে দিব। বিক্রম বলে, আচ্ছা তাহলে বল, তোর কাছে বিদেশি মাল কোথা থেকে এসেছে? এত সারপ্রাইজ হওয়ার দরকার নেই, টিভিতে নিউজ হচ্ছে আর আমি জানি সেগুলো তোরই। অন্যদিকে দেখা যায় বালরাম হেমন্তকে নিয়ে আসে একটা শুনশান নীরব জায়গায় আর বলে, আচ্ছা তোকে বিক্রম কত টাকা দিয়েছে এভিডেন্স রুম পুড়িয়ে দেওয়ার জন্য বলতো? হেমন্ত বলে, কি বলছেন স্যার, কিসের টাকা? বালরাম তখন ভিডিওটা দেখায় যেখানে হেমন্ত আগুন লাগাচ্ছিল। এবার তো বালরাম শুরু করে মারপিট। এদিকে বিক্রম প্রশ্ন করছিল পোদ্দারকে যে সে কোথায় পেয়েছে সেই বিদেশি মাল। পোদ্দার জানায় রানী নামের একটা মেয়ে এসেছিল। বিক্রম তখন বলে, আরে এই রানীটাকে সারাক্ষণ দেখি এই নামই শুনে যাচ্ছি। পোদ্দার বলে, আমার কাছে একটা ভিডিও আছে তার, আমি এক্ষুনি দিচ্ছি। অন্যদিকে বালরামের মার খেয়ে তো হেমন্ত বারবার মানা করছিল যে সে বিক্রমের জন্য কাজ করছে না। ওই সময়ই কল আসে লক্ষ্মীর। বালরাম বলে, কল ধর আর লাউড স্পিকারে দে। তো কল রিসিভ করার পরই লক্ষ্মী বলে, হ্যালো হেমন্ত, পোদ্দার ধরা পড়েছে আর এখন সে হয়তো সব বলে দিবে বিক্রম সুরিয়াকে যে বিদেশি মাল সাপ্লাই করা মেয়ে আমিই ছিলাম। তো বালরামের তো এই কথা শুনে মাথাই খারাপ হয়ে যায় আর বলে, আরো কতজন আছে রে এই খেলায়, একের পর এক টুইস্ট দেখি আসছে তো আসছেই। এদিকে ভিডিওতে সুরিয়া যখন লক্ষ্মীকে দেখে তখন তারও তো মাথা খারাপ হয়ে যায়, কারণ এতদিন তাদের নাকের নিচ দিয়ে লক্ষ্মী বিজনেস করে গেছে, অথচ তারা 1% বুঝতে পারেনি। তাই তারা এবার বেরিয়ে পড়ে লক্ষ্মীকে ধরতে। অন্যদিকে লক্ষ্মীকে আবার কল করে বালরাম বলে, তোমার দেবর আমার সাথে, তাই তোমার পুরো পরিবারের শেষ তো আমি দেখেই ছাড়বো। লক্ষ্মীর উত্তরে বলে, আপনি আমার পরিবারের ক্ষতি করবেন না, আমি নিজে আত্মসমর্পণ করব, আর আপনি হেমন্তকেও কিচ্ছু করবেন না। বালরাম তখন বলে, তোর কথায় আইন চলবে নাকি? লক্ষ্মী বলে, দেখুন আপনি বিক্রমকে চান তাই না? হেমন্তই বিক্রম পর্যন্ত পৌঁছানোর একমাত্র উপায়। বালরাম তখন বলে, ঠিক আছে, ব্রিজের কাছে আয়, আগে আত্মসমর্পণ কর, তারপর দেখব কি করা যায়। তো কল রাখতে না রাখতেই সেখানে এসে পড়ে বিক্রম আর সুরিয়া। লক্ষ্মী তো তাদের দেখে প্রথমে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে শক্ত হয়ে লড়াই করে। তাদেরকে এত মারে যে তারা উঠেই দাঁড়াতে পারছিল না। তো এবার বলরাম হেমন্তের হেল্প নিয়ে এসে পড়ে বিক্রমকে ধরতে। তো সেখানে গিয়ে যেখানে যেখানে মাদক লুকিয়ে রাখা হয়েছিল সব জায়গা থেকে সেগুলো বের করা হয়। বিক্রম তখন বলে, আরে বালরাম, তুই শুধু শুধু কষ্ট করছিস, তোদের কাছে আমার বিরুদ্ধে প্রমাণও তো নেই, আর তোর কি মনে হয় আমার বিরুদ্ধে কেউ মুখ খুলবে? বালরাম বলে, চল চল, তোর খেলা রানী শেষ করে দিয়েছে। এবার আমরা কিছু ঘন্টা পরের দৃশ্য দেখতে পাই, যেখানে রানী ব্রিজের মধ্যে আসে। সেখানে এসে আত্মসমর্পণ করে নেয়। তখন হেমন্ত বলে, ভাবি, আমাদের সবকিছু শেষ। লক্ষ্মী তখন কনফিডেন্সের সাথে বলে, না, এখনো শেষ হয়নি। তো পুলিশ স্টেশনে বসে তাদের সাথে যখন কথা বলছিল বলরাম, তখনই সেখানে কারিমের পাঠানো লোকেরা আসে, আর এসেই সেখানে উপস্থিত সব পুলিশের উপর গুলি করতে শুরু করে। বালরামকেও সেখানে মেরে দেয়া হতো, তবে তখনই সেখানে হেমন্ত হেল্প করে। এবার লক্ষ্মী বাইরে এসে দেখে তার স্বামী মিলান আর নেই, সেও মারা গেছে গুলি খেয়ে। লক্ষ্মী তো তখন পাগলের মতো কাঁদতে শুরু করে, আর বালরামকে তখন কল করে তার সিনিয়র অফিসার আর বলে, এইসব কারিমের কাজ।
বালরাম বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হচ্ছে, কিন্তু তার জন্য এতগুলো অফিসার এবং পিয়ন মারা গেছে। সিনিয়র অফিসার বলে, দেখো কারিম কিন্তু তার শত্রুকে শেষ করতে দেশে আসবে, আর তার টার্গেট রানী, আর এটাই তোমার শেষ সুযোগ কারিমকে ধরার। যদি না ধরতে পারো তাহলে তোমার জন্য এতগুলো অফিসার মারা যাওয়ার কারণে তোমাকেই রিজাইন করতে হবে। বালরাম বলে, ওকে স্যার, আমার মনে থাকবে। অন্যদিকে কারিমকে তার লোক বলে, বেতালগাড়ের পুলিশদের পাপের শাস্তি দেওয়া হয়েছে স্যার। কারিম এটা শুনে বলে, যাক, আমি অনেক খুশি হয়েছে এই কথা শুনে, এবার সেখানে আগুন লাগাতে আমি যাব। তো এদিকে বলরাম লক্ষ্মীকে বলে, মিলানের চলে যাওয়ার জন্য আমারও খারাপ লাগছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তোমার জানা উচিত, তাই বলছি। এই সবকিছুর পেছনে আসল অপরাধী হচ্ছে কারিম কাজী, যে দুবাই থাকতো, কিন্তু এখন দেশে আসছে তোমাকে মারতে, কারণ তুমি তার পথে কাঁটা তৈরি করেছো। তো হয় তুমি পুলিশকে হেল্প করো, আর না হয় জেলেই থাকো। লক্ষ্মী তখন বলে, আমি হেল্প করব স্যার, মিলানের বডিটা বাড়ি নিয়ে যেতে দিন। বালরাম তখন তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তো বাড়ি আসার পরই মিলানকে এইভাবে দেখে তার মা তো অঝরে কাঁদতে থাকে। লক্ষ্মীও রুমের মধ্যে গিয়ে অনেক কাঁদে, আর তার সেই সমস্ত খারাপ আচরণ মনে পড়ে যেগুলো সে করেছিল মিলানের সাথে। তাদের দুজনের একসাথে কত স্বপ্ন ছিল, যার কখনো পূরণ হবে না। কোথাও না কোথাও মিলানের মৃত্যুর কারণ ছিল লক্ষ্মীর লোভ। সে যদি মাদক চক্রে না যেত তাহলে হয়তো কারিম কাজীর গুলিতে আজ মিলান মরতই না। তো তারপরই লক্ষ্মী বাইরে বসে থাকে। তখন সেখানে হেমন্ত আসে আর বলে, ভাবি, আমরা বালরামের হেল্প করে ভুল করছি না তো? লক্ষ্মী তখন বলে, আমি জানি না ঠিক করছি কিনা, তবে এতটুকু জানি যখন একজন মহিলা প্রতিশোধ নিতে যায় তখন সে সবকিছু ধ্বংস করে দেয়। কারিম কাজী আমার থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে, তাই এবার সময় তার সবকিছু হারানোর, আর আমি তাকে কোনোভাবেই ছাড়বো না। এসব শুনে হেমন্ত বলতে থাকে, তাহলে তুমি এইসব করছো ভাইয়ার মৃত্যুর বদলা নিতে? লক্ষ্মী বলে, হ্যাঁ, আর এখন সময় এসেছে বেতালগাড়ে এক নতুন যাত্রা শুরু হবার। তো তারপরই লক্ষ্মীকে বলরাম ট্রেনিং দেয় যে কিভাবে বন্দুক ইউজ করতে হয়। পরে তার বডিতে এবং হাতে ট্র্যাকার সহ মাইক লাগিয়ে দেয়, যাতে করে তার লোকেশন তারা জানতে পারে এবং কথাও শুনতে পারে। তো তারপরে লক্ষ্মীকে কিডন্যাপ করে আনা হয় কারিমের কাছে, আর সেই লোকেশন অনুযায়ী বলরামও বেরিয়ে যায়। এদিকে কারিম লক্ষ্মীকে দেখে বলে, তাহলে তুমিই সেই যে কিনা কারিম কাজীর রাজ্যে আঘাত আনার দুঃসাহস করেছে। আমি কখনো ভাবিনি একটা ছোট্ট ইঁদুর সিংহের সাথে এত কিছু করে ফেলবে। বুঝতে পারছি না তোমাকে কি দিব, উপহার দিব না কি দিব বলো তো? তবে চিন্তা করো না, কাজীর দেওয়া মৃত্যুও কিন্তু উপহার স্বরূপ। তখনই বারবার লক্ষ্মী বলতে থাকে, আমাকে মারবেন না স্যার, আমি এরপর থেকে আর আপনার বিজনেসের মাঝে আসবো না, আমার ভুল হয়ে গেছে স্যার। তো এবার সেখানে পুলিশ চলে আসে, আর তখন দেখতে পায় কারিম তো নেই, সে পালিয়ে গেছে। আর সেখানেই লক্ষ্মীকে দেখা যায় যে বসে বসে কাঁদছে আর বলছে, স্যার, আমি আপনার কথা অনুযায়ী সব করেছি, কিন্তু সে আমাকে বন্দুক দেখিয়ে চলে গেছে। এবার তো লক্ষ্মীর চোখের পানি দেখেই মনে হচ্ছিল যে কিছু তো একটা কাহিনী সে করেছে, তবে কি করেছে তা তো পরেই জানা যাবে। এবার কিছু সপ্তাহ পর দেখা যায় বলরাম রিজাইন করে নেয়। হেমন্ত তখন বলে, স্যার, বেতালগাড়ে আসলে দেখা করবেন আমার সাথে। বলরাম বলে, আমি তো এই মামলার শেষ দেখেই ছাড়বো, কারণ এটা এখন পার্সোনাল হয়ে গেছে, তাই আবারও দেখা হবেই। তো এবার লক্ষ্মী গোডাউনে আসে। সেখানে কাজী এসে তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বাঁচালে ওই দিন? সেই সময় আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লক্ষ্মী সেদিন ইচ্ছে করেই ইশারায় বলেছিল যে তার বডিতে মাইক আছে আর পুলিশ আসছে তাকে ধরতে, এই বলেই সে তাকে পালিয়ে যেতে হেল্প করে। বর্তমানে লক্ষ্মী বলে, আপনি আমার সাথে কেন বিজনেস করবেন না? দেখুন, বেতালগাড়ের সবাই তো হেরে গেছে এই কাজের মহিলার সামনে, তাহলে কেন করবেন না বিজনেস? পরে সে দেখায় যে কিভাবে কিভাবে সব মাল তার গোডাউনে এসেছে। তারপরে লক্ষ্মীকে কাজী বলে, আচ্ছা সবই তো বুঝলাম, তবে তোমার সাথে বিজনেসে গেলে তুমি যদি আমাকে ধোকা দাও তখন? লক্ষ্মী তখন বলতে থাকে, রাজাকে রানী কখনো ধোকা দেয় না, তাই আমাকে আপনার রানী করে নিন। এবার দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় লক্ষ্মী বিয়ে করেছে কাজীকে, আর সে এখন বেতালগাড়ের সবচেয়ে বড় মাফিয়া হয়ে গেছে। তো দেখা যায় আজ লক্ষ্মী কাজীকে বলে, মনে আছে সেদিন যে পুলিশ স্টেশনে শুট আউট করিয়েছিলে, সেখানে আমি আমার স্বামীকে হারিয়েছি, তো আজ সেই হিসাব বরাবর হবে। এই কথা বলেই লক্ষ্মী তার দিকে বন্দুক তাক করে, আর তাকে সেখানেই মেরে ফেলে তার স্বামী হত্যার প্রতিশোধ নেয়। অন্যদিকে আমরা বেতালগাড়ে নতুন একজনকে আসতে দেখি, যে বলছিল বেতালগাড়ে কোনো রানী কিভাবে রাজ করতে পারে। আমি ফিরে এসেছি, বেতালগাড়ের আসল বেতাল। আর এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়।
তবে এর শেষটা দেখে মনে হচ্ছে এর দ্বিতীয় সিজন আসবে, আর সেখানেই হয়তো দেখা যাবে রানী আর এই বেতালের নতুন লড়াই। আর সেই লড়াইয়ে কে জিতবে সেটা দেখতে হলে আমাদের দ্বিতীয় সিজনের জন্য একটু অপেক্ষা করতে হবে। আর সেটা যখনই আসবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।